আরজি করে তো একাধিক অভিযোগ সামনে আসছে। এবার আরজি করে সেখানে আর্থিক দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারি তদন্ত হাসপাতালে মর্গে সেখানে সিবিআই নজর থাকছে, যেমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে আরজি করে অশনাক্ত দেহের হিসাবেও গড়মিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। 2021 থেকে 2024-এর মধ্যে অশনাক্ত দেহের সংখ্যা কত, পুরো বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই। ডেড বডি যেগুলো ধরুন আনক্লেম থাকে, এবার অ্যাক্সিডেন্ট কেস বা এইসব বডি, সেগুলোকে ইউজুয়ালি ডিসেকশনের জন্য স্টুডেন্টরা ব্যবহার করে, তারপরে যেভাবে ডিসপোজ করা ওটাকে সেভাবে করা হয়, কিন্তু সেটা ফিনান্সিয়াল বেনিফিটের জন্য ও ওই বডিগুলোকে বিক্রি করে দিচ্ছিল। তার সঙ্গে রফায় না পোষায় এই সন্তোষ মল্লিক, সেক্ষেত্রে ও ডিসেকশন করে প্রয়োজনে এই যে যারা অন্যান্য স্কিলডম আছে এদের ক্ষমতা নেই কিছু বলার, এদের ক্ষমতা নেই। এ যদি মানা করে যায় যে বডি দিবি না, ওরকম কেটে রেখে দেবে। ডিসেকশন করা বডিটাকে উইদাউট স্টিচিং তাকে দেখাবে যে আপনি সেলাই করে নিন। আরজি করে কান পাতলে শোনা যায় সন্দীপ ঘোষের দাপটের কাহিনী। দিন যত গড়াচ্ছে ততই উঠে আসছে প্রাক্তন অধ্যক্ষের কারনামা। আরজি করে 2021 থেকে 2024-এর মধ্যে বেওয়ারিশ মৃতদেহের হিসেবে গড়মিল ধরা পড়েছে বলে সূত্রের খবর। কিভাবে চলতো গোটা অপারেশন? মৃতদেহগুলি যখন দেখা যাচ্ছে আনক্লেমড, অর্থাৎ কেউ কারুর পরিবারের বলে দাবি করছে না, তখনই কিন্তু শুরু হতো এই দুর্নীতি চক্রের আসল অপারেশনটা। যে ট্যাগগুলো প্রথমে লাগানো হতো বা সাঁটিয়ে দেওয়া হতো, সেই ট্যাগগুলো তুলে দেওয়া হতো, যার ফলে আনক্লেমড বডি কত রয়েছে সেটা কিন্তু পাওয়া, একেবারে ডিটেল তথ্য বা এক্সাক্ট ফিগার পাওয়াটা সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, বিগত 4 বছর ধরে বেওয়ারিশ লাশের নথি রাখা হতো নাম কা ওয়াস্তে। গোটা ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আপাত দৃষ্টিতে সিবিআই তদন্ত করছে, সেই তদন্তের আওতায় বেওয়ারিশ লাশ সেটা পাচার হয়েছে বা সেটা নিয়ে অর্থকরী কোনো লেনদেন হয়েছে কি হয়নি সেটাও একটা বিষয় এই পর্যন্ত। তারপর তাদের সামনে আসতে হবে, কিছু অভিযোগ করলে সেটার প্রমাণ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর শেষ কথাটার একটা উত্তর দিই, বাংলাদেশেও নাকি গেছে লাশ। এবার আপনি বলুন তো, বাংলাদেশে লাশ পাচার করতে গেলে তো সেটা যেতে হবে বর্ডার ক্রস করে, সেই বর্ডার পাহারা দেয় কে? এবার এই লোকটা তো ধারাবাহিকভাবে এটা চালিয়ে যাচ্ছে এবং কোনো আশীর্বাদ অনুপ্রেরণের সঙ্গে আছে, তাহলে এটা টেনে নেওয়া যেতে পারা যাচ্ছে, ফলে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে। অন্যদিকে আরজি করে হাসপাতালে দুর্নীতির অভিযোগের তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের আরজি করে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। একদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, অন্যদিকে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় টানা 14 দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। শুক্রবারও সিজিওতে হাজিরা দেন সন্দীপ ঘোষ। কবে সুবিচার পাবে তরুণী চিকিৎসক, সেদিকে তাকিয়ে গোটা দেশ। রিপাবলিক বাংলা। অভয়ের মৃত্যু সংবাদ দিতে চূড়ান্ত অসংবেদনশীলতা, একই সঙ্গে চাতুরির অভিযোগ উঠছে এই আরজি করে অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে। অভয়ের বাবা মার সঙ্গে সেই কথোপকথনের অডিও ক্লিপ এখন রীতিমতো ভাইরাল। আর এবার পুরো দায়টাই অ্যাসিস্ট্যান্ট সুপার, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং সিনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে সিবিআইর কাছে কিন্তু এ নিয়ে সাফাইও দিয়েছেন তিনি। দেখুন। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। 3টি ফোন, 3টি ভিন্ন বয়ান, নিমেষে অসুস্থতা বদলে গেল আত্মহত্যায়। অথচ আসল সত্যিটা ছিল নির্মমভাবে ধর্ষণ করে খুন। অভয়া হত্যাকাণ্ডে অ্যাসিস্ট্যান্ট সুপারের অস্বচ্ছতা যখন প্রশ্নের মুখে, তখনই অন্যের ঘাড়ে দায় ঠেলেছেন তিনি।
যেটা জেরায় বলেছেন বা জেরায় যেটা বলেছেন সিবিআই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং হসপিটালের যারা অন্যান্য সিনিয়র রয়েছেন সেই সিনিয়রদের কথা মতোই কিন্তু তিনি এই কাজ করেছেন। একদিকে চেস্ট মেডিসিন বিভাগের প্রধানই বাবা মাকে আত্মহত্যার কথা বলতে পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছেন অ্যাসিস্ট্যান্ট সুপার। যদিও আগেই বাবা মাকে আত্মহত্যা বলার বিষয়টিতে দায় ঝাড়তে দেখা গিয়েছিল চেস্ট মেডিসিনের প্রাক্তন এইচওডি অরুণাভ দত্ত চৌধুরীকে। কিন্তু এই আত্মহত্যার কয়েনেজটা অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিল কে? কে বললো আত্মহত্যা? আমার ইতিহারে পড়ে না। আপনাদের লোককে কেন বলা হলো আত্মহত্যা? এই লোককে কে বলেছে? বলাটা অন্যায় হয়েছে? অবশ্যই না জেনে তো বলা ঠিক না। একদিকে ভাইরাল হওয়া অডিও ক্লিপে মৃত্যু সংবাদ দেওয়ার সময় পুলিশের উপস্থিতির কথাও বলতে শোনা গিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন, পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। মৃত্যু সম্পর্কে ভুল খবর দেওয়া ও তথ্য গোপন দুটোই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। Is this assistant superintendent non-medical? Who is this person? Is this assistant superintendent a male or a female? I believe it's a female, but I just make sure. Female. Her conduct is also very, very doubtful. Why did she act in this manner? ফাঁপড়ে পড়ে কে অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে চেস্ট মেডিসিনের এইচওডি সকলেই দায় ঝাড়তে মরিয়া। মৃত্যু সংবাদ দেওয়ার ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মনোবিদরাও। এখানে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে আমি 3টে অডিও দেখলাম, তাতে মনে হচ্ছে এই ভদ্রমহিলা জারি গলা হোক, সে কিন্তু খুব একটা সিচুয়েশনটা নিয়ে অ্যাওয়্যার ছিলেন না। 2 নম্বর হচ্ছে খুব হুড়োহুড়ি করছিলেন বলার জন্য। 3 নম্বর হচ্ছে খুব অ্যাব্রাপ্টলি বলছিলেন। ময়না তদন্তের আগে থেকেই কেন বারবার আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছিল? কলকাতা পুলিশের দুঁদে অফিসাররাই বা কেন খোলসা করলেন না সবটা? অভয়াকাণ্ডে অনেক প্রশ্নেরই উত্তর এখনো অজানা। রিপাবলিক বাংলা। অভয়া হত্যাকাণ্ডের দিন সেমিনার রুম কি আদৌ সংরক্ষিত করেছিল কলকাতা পুলিশ, সে প্রশ্ন যখন উঠছে, এবার আরো চাঞ্চল্যকর ছবি ভিডিও ভাইরাল এবং যাতে সেমিনার হলের বাইরেও কিন্তু ভিড় একেবারে স্পষ্ট। সেমিনার রুম কর্ডন করা নিয়ে প্রশ্ন উঠতে সেদিকে আবার ফের সাফাই দিতে থাকে পুলিশ আধিকারিকরা। অভয়া হত্যাকাণ্ডে এবার সেমিনার রুমের আরও চাঞ্চল্যকর ভিডিও ও ছবি ভাইরাল। ছবি ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে পড়ল লালবাজারও। কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো? আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেমিনার হলের বাইরে লোকজনের ভিড়। এছাড়াও ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে কর্ডন করা স্থানে অনেককেই দেখা যাচ্ছে। সেমিনার রুমে ঘোরাফেরা করা এই মানুষগুলো কারা? এর আগেও সেমিনার রুমের ভিতরে সন্দীপ ঘনিষ্ঠদের দাপিয়ে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়। তখন ঘটনাস্থল অরক্ষিত থাকা নিয়ে ডিসি সেন্ট্রালের দাবি নস্যাৎ করেছিলেন অভয়ার বাবা। সবকটা মিথ্যা কথা বলি। ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল, আমরা যখন ঢুকেছি তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না। তবে ভাঙলেও মচকাতে রাজি নয় কলকাতা পুলিশ। ছবি ভিডিও ভাইরাল হওয়ার পর সাংবাদিক বৈঠক করে সেটাই বুঝিয়ে দিলেন ডিসি সেন্ট্রাল। ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লার্নেড সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এ যারা থাকেন তারা আছেন। যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো? আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। অভয়া হত্যাকাণ্ডে প্রথম দিন থেকেই তথ্য প্রমাণ লোপাটের দাবি উঠছে। একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর আরও জোরালো হচ্ছে সেই দাবি। এত কিছুর পরও কি ন্যায় বিচার পাবে অভয়া?
রিপাবলিক বাংলা।